আচ্ছা, স্বেচ্ছায় পড়া দিতে কে রাজি একটু বলো তো? আমি আগে ক্লাসটা করিনি। আচ্ছা আচ্ছা, আগের ক্লাস করছো এমন কেউ একটু হাত তোলো তো দেখি। আচ্ছা, তাহমিদ হাত তুলছে, ভেরি গুড। তাহমিদ একটু বলো, ইন্টারফেসের কাহিনীগুলা কি, ইন্টারফেসে কি কি হয়, খুবই শর্টে, এত ডিটেলসে না, জাস্ট শর্টকাটে একটা আউটলাইন, ইন্টারফেসে কি হয়। তাহমিদ কি শুনতে পাচ্ছে না, আবার চলে গেছে? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর কে দিতে পারবা? আপু তাহমিদ তো আমি বলি ইন্টারফেসের। আপু তাহমিদ তো আমি আবার বলি। আচ্ছা দাঁড়াও, তাহমিদ হাত তুলে বসে আছে, তো ও কি দিবে? ও হাত তুলে তো বসে আছে, বসে আছে। আপু ওটা আচ্ছা বলো, তাহমিদের হাত তুলে নেই, আমি যে বলছিলাম। বলতে, তোমার নাম দেখতে পাইতেছি না, সরি। হ্যাঁ, আপু যে ইন্টারফেসের সিদ্ধান্তে উপনীত হয়, আরএনএ ডিএনএ রেপ্লিকেশন ঘটে, তারপরে মাইক্রোটিবিউলস হয়। এই তো আপু। আচ্ছা, কয়টা স্টেজ আছে ইন্টারফেসের? তিনটা। ইন্টারফেসে তিনটা। আচ্ছা, ভেরি গুড ফরিদুল। ওকে, এবার ইভান বলো, ইন্টারফেসের কোন স্টেজে কি হয়, মানে মেইন কাজগুলা কি? ইভান তো তিনটা বলে হাওয়া হয়ে গেল। আপু আমি বলবো। হ্যাঁ বলো। আপু মূলত ইন্টারফেসের কাজ হলো মানে এম ফেজে প্রবেশ করবে কিনা সেই সিদ্ধান্তটা গ্রহণ করবে। এরপর সাইক্লিন প্রোটিন তৈরি হবে, সিডিকে ফ্যাক্টর সাথে কোন মানে ফেজে প্রোটিন যুক্ত কোনটা, হবে। মানে তিনটা ফেজ আহ, আলাদা আলাদা করে নাম উল্লেখ করে বলো, যে জি ওয়ান এটা ও হচ্ছে, এস এটা হচ্ছে, জি টু তে এটা হচ্ছে। ও আচ্ছা, জি1 ফেজে ওই সিদ্ধান্ত গ্রহণ হবে, সাইক্লিন প্রোটিন সাইক্লিন প্রোটিন তৈরি হবে, বিভাজনের গতি ত্বরান্বিত হবে এবং রেপ্লিকেশনের জন্য যেসব বস্তু প্রয়োজন সেসব বস্তু তৈরি হবে। এরপর এস পেজে মানে ওই ডিএনএ এবং আরএনএ রেপ্লিকেশন হবে। এরপর জি টু ফেজে ওই জি টু ফেজে যে মানে শক্তিটা লাগে কোষ বিভাজনে, সেই শক্তিটা আর কি তৈরি হয়ে যাবে। এরপর মানে এম ফেজে প্রবেশ করবে। ওকে, ভেরি গুড, খুবই ভালো বলছো ভাইয়া। আচ্ছা, এবার খুবই ইজি একটা কোশ্চেন করি। প্রতিদিন তো স্বাধীনকে একবার করে ধরে, আজকে মিস দিলে হচ্ছে ঠিক হবে না। স্বাধীন এবার বলো, মাইটোসিসের স্টেজ কয়টা? সাইটোকাইনেসিস আর এমনে সাধারণত 5-10 বা ফেজে ভাগ করা হয়। সেগুলো কোনটা, ক্যারিওকাইনেসিস কে কোন ভাগে ভাগ করা হয়? ক্যারিওকাইনেসিসের 5টি, এটি হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, তারপর হচ্ছে মেটাফেজ, এনাফেজ, আর হচ্ছে দেন সাইটোকাইনেসিস। ওকে, ভেরি গুড, ঠিক আছে, তাহলে আজকে পড়াধরা এখানে শেষ, আমরা পড়াশোনা শুরু করি। ওকে, যারা আজকে নতুন তাদের জন্য আর কি আমার পরিচয়টা একটু দিই, যেহেতু এটা ফ্রি ক্লাস, অনেকেই আসলে নতুন। আমি নাজিয়া হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ফিশারিজে মাস্টার্স করছি। আর তোমাদেরকে আমি এখন হচ্ছে বায়োলজি পড়াবো এই এমএসএফ এ। আর আমার ক্লাসের কিছু জেনারেল রুলস আছে, যেটা হচ্ছে খাতা কলম সামনে রাখলে ভালো, কারণ অনেক কিছু আমি হয়তো বলবো যেটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি বাড়তি বলতেছি, তোমাদের মনে হইতে পারে যে এটা ইম্পর্টেন্ট, একটু নোট করে রাখলে ভালো হয়, তোমরা যেন ইজিলি নোট করতে পারো। বই যদি থাকে, বইটা খুলে রাখতে পারো, তাহলে বুঝতে ইজি হবে যে আমি কোথা থেকে পড়াচ্ছি। আর হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম ক্লাসে আমি এটা বলছিলাম, এখানে আমার বলা হয় নাই, সেটা হচ্ছে আমি হচ্ছে পড়া ধরবো, প্রতি ক্লাসে আগের ক্লাসে পড়া ধরবো। সো একটু কষ্ট করে সবাই পড়াটা শিখে আসবা, কারণ হচ্ছে পড়াটা শেখা আমার জন্য না, তোমাদের জন্যই। তোমরা যদি পড়াটা রেগুলারলি প্রিপেয়ার করে ফেলো, তাহলে এটা তোমাদের জন্য ইজি হবে পরে পড়াটা। যখন পরীক্ষা আসবে বা অ্যাডমিশনের জন্য পড়বা, বা যখন কলেজ পুরোপুরি খুলে যাবে, তখন যেন তোমাদের সুবিধা হয়, সেজন্য এখন থেকে একটা রেগুলারিটি মেনটেন করবা প্লিজ। প্রতিদিনের পড়াটা মানে আগের ক্লাসে পড়াটা শিখে আসবা, আমি হচ্ছে র্যান্ডমলি পড়া ধরবো। আজকে তো স্বেচ্ছা উত্তর দেওয়া পদ্ধতিতে পড়া ধরলাম, যারা স্বেচ্ছায় দিতে চায়। তারপর থেকে র্যান্ডমলি ধরবো, পড়া না পারলে শাস্তির কিছু নাই।
আর পড়া দেওয়ার একটা সিস্টেম আমি বলে দিচ্ছি, তোমাদের যদি মন চায় চোখের সামনে বই খুলে রেখেও পড়া দিতে পারো, সেটাও সমস্যা না। সেটাও কিন্তু এক ধরনের শেখা, মানে হাসি আসতে পারে যে আপু কেন বই খুলে পড়া দিতে বলতেছে। তোমরা যদি বই খুলেও অ্যাটলিস্ট পড়া দাও, তোমাদের জানা হবে যে বইয়ের কোথায় কোন টপিকটা আছে, অ্যাটলিস্ট ওটুকু জানা হবে, ওইটাও একটা শেখা। ওটা তো আমার কোনো সমস্যা নেই, তোমরা বই খুলেও পড়া দিতে পারো, বাট আমি পড়া ধরবো, একটু প্রিপেয়ার থাকবা সেটার জন্য, যে কাউকে আমি পড়া ধরতে পারি যেন তোমরা উত্তরগুলো দিতে পারো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার কাছে কথাগুলো? জি জি আপু। আপু, ক্লিয়ার। ওকে, আমি তাহলে আজকে শুরু করছি। লাস্ট ক্লাসে আমরা একটা ভিডিও দিয়ে শেষ করছিলাম যে মাইটোসিসের 5টা স্টেজ কিভাবে কি হয়, সেই ভিডিওটা কি সবার মনে আছে? জি আপু, মনে আছে। জি আপু। আচ্ছা, জি। আমি কি ভিডিওটা আরেকবার প্লে করব? প্লে করেন ভাই আপু। আপু করলে আপু আরেকবার করেন, আমি তো ছিলাম না। একবার একটু প্লে করে রিক্যাপে দিয়ে দিই, তাহলে সবাই মনে পড়বে যে কি আমরা দেখছিলাম ভিডিওতে। আগের ক্লাসে আমি বুঝাইছিলাম, এখানে আমি বুঝাবো, আচ্ছা, ভিডিওতে আর বুঝাবো না। যখন তোমাদের, হ্যাঁ কিছু বললা কেউ? কেউ কি কিছু বললা? লাস্ট জি ক্লাসে আমি আপু, এই যে ভিডিওতে সবাইকে বুঝাইছিলাম। বলতেছি তোমরা এমএসএফ টিম অ্যাকাউন্টটা পিন করে নাও। স্বাধীন, তোমার কথা আমি অর্ধেক শুনতে পাইছি, কারণ আমার কথার মধ্যে ওভারল্যাপ হয়ে গেছে। আরেকবার বলো। সবাই সবাই এমএসএফ টিম নামে অ্যাকাউন্টটা পিন করে নাও, যাদের স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে, এতে আর সমস্যা হবে না। ওকে, আচ্ছা, আমি লাস্ট ক্লাসে ভিডিওটাই বুঝাইছিলাম, আজকে আমি ভিডিওতে কোনো কথা বলবো না, এটা জাস্ট প্লে হবে। ভিডিওটা শেষ হলে তারপরে আমি স্লাইডে তোমাদেরকে বুঝাবো। Phase. An additional phase called cytokinesis occurs after the complete nuclear division. Before a dividing cell enters mitosis, it undergoes a period of growth and rest. This period is called interphase. In interphase, the genetic material of a cell increases. Prophase. During prophase, the chromatin condenses and becomes short and thick to form chromosomes. Each chromosome has two sister chromatids joined together at the centromere. The nucleolus disappears and the nuclear membrane starts to break down. The centrosomes, each with a pair of centrioles, move apart to the opposite poles, forming a spindle between them. Metaphase. During metaphase, microtubules of the spindle interact with chromosomes. This causes the chromosomes to move and align along the middle of the cell or the equatorial plate. Sister chromatids are held at the centromere, confirming the presence of protein structures called kinetochore at the surface. The kinetochore holds the chromosomes and attaches them to the spindle. Anaphase. During anaphase, the sister chromatids separate at the kinetochores, and the daughter chromosomes, along with the divided centromere, move towards the opposite poles as the microtubule shortens. The poles of the spindle also move apart and help to separate the chromosomes. As the chromosomes separate completely into two sets, one at each pole, anaphase is considered complete. Telophase. During telophase, the daughter chromosomes arrive at the pole and the chromatin starts to decoil. Also, the nuclei reform along with nucleoli. This triggers the reformation of the nuclear membrane. Cytokinesis. Cytokinesis is the partition of the cytoplasm. In animals, a cleavage furrow appears in the plasma membrane, which deepens and divides the cytoplasm into two daughter cells, each containing a nucleus. In plants, new cell wall formation is triggered at the center of the cell
by the formation of a cell plate. The cell plate grows outwards till it meets the existing wall, resulting in two daughter cells. In this module, you have learned ওকে, ভিডিও দেখা শেষ। এবার হচ্ছে আমরা পড়ায় ফেরত যাই। সবাই দেখছো ভিডিওটা? জি আপু দেখছি। হ্যাঁ আপু। জি আপু দেখেছি। জি আপু। জি আপু। ওকে, তো মাইটোসিসের একদম প্রথম ফেজটাই হচ্ছে প্রোফেজ। এখানে নামটা থেকেই বোঝা যাচ্ছে যে প্রো অর্থাৎ আদি আর ফেজ অর্থ দশা। সো প্রোফেজ হচ্ছে আদি দশা, মানে প্রথম দশা বা শুরুর দশাটা। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আর্লি, আমি যে সাইড থেকে নিছি ছবিটা, সেখানে দুইটা ভাগ ছিল, আর্লি প্রোফেজ আর লেট প্রোফেজ। লেট প্রোফেজটা হচ্ছে আমাদের বইয়ে প্রো মেটাফেজ হিসেবে লেখা। যাই হোক, আমি এটা ক্লিয়ার করে নিলাম, এটা কিছু না, ইগনোর করলেও চলবে। তাহলে আমি এখানে কিন্তু কোনো ডেফিনেশন লিখি, মানে কোনো বৈশিষ্ট্য আমি আলাদাভাবে লিখি নাই, তোমরা দেখতে পাইতেছো। জাস্ট আমরা চিত্রটা থেকেই সবকিছু শিখবো, চিত্রটা থেকেই সবকিছু শিখবো। চিত্র মনে রেখে কিভাবে আমরা ক্যারেক্টারটা লিখতে পারি। এত কিছু তো একবারে আসলে পড়া সম্ভব না, একবার ক্যারেক্টার মুখস্থ করো, একবার চিত্র মুখস্থ করো। সো আমরা একটা জিনিস একভাবেই পড়বো, বুঝে পড়বো, যেন একই সাথে চিত্রটা কিভাবে আঁকবো সেটাও আমরা বুঝে যাই, প্লাস চিত্র মনে করে কিভাবে আমরা লিখবো সেটাও বুঝি। ওকে, সো ছবি থেকে দেখা যাচ্ছে প্রোফেজের সবচেয়ে আচ্ছা, তোমাদের বইয়ে সবার প্রথমে যেটা লেখা আছে এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা, কারণ এখানে কাজকর্ম কাহিনী অনেক বেশি হয়। যে ইন্টারফেজে আমরা অলরেডি দেখে আসছিলাম যে ক্রোমোজোম গুলা সবগুলাই একদম সুতার মতো থাকে। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোম ক্রোমাটিডে ভাগ হয়েছে আর কয়েল ফর্মে আছে। সো প্রোফেজের অন্যতম প্রধান যেই কাজটা হয় সেটা হচ্ছে এই ক্রোমাটিড গুলা থেকে পানি বের হয়ে যায়। সো একটা জিনিস থেকে যদি পানি বের হয় তাহলে এটা শ্রিঙ্ক করে বা চিপসায় যায়। চিপসায় যাওয়ার কারণে যেটা হয়, নর্মালি দেখবো যে একটা জিনিস চিপসায় গেলে কুচকায় যায় বা ভাঁজ পড়ে, এখানেও ঠিক সেটাই হয়েছে। পানি বের হওয়ার কারণে এরা হচ্ছে শ্রিঙ্ক করছে, কুচকায় গেছে, যে কারণে প্রচুর কয়েল তৈরি হয়েছে, মানে কয়েলিং আকারে তারা একসাথে কনডেন্সড হয়ে গেছে, যার কারণে সাইজটা ছোট হয়ে মোটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে এখানে দেখো, আমি কিন্তু চিত্র দেখে সবগুলো ক্যারেক্টার বলে দিলাম, বই কিন্তু আমি দেখতেছি না বা আমি এখানে লিখিও নাই ক্যারেক্টার। সো সবার প্রথমে যে কাজটা হয়, ক্রোমাটিড ইন্টারফেজের ক্রোমাটিড গুলা থেকে পানি বের হয়ে এরা খাটো হয়ে যায় আর হচ্ছে কয়েল ফরমেশনে থাকে। এবং এরা হচ্ছে কি, তখন এদেরকে কিন্তু আমরা ক্রোমাটিড বলতেছি না, এদের নাম তখন হয়ে যাইতেছে ক্রোমোজোম। আর এরা হচ্ছে একজন প্রত্যেকেই দুইটা করে সিস্টার ক্রোমাটিডে ভাগ হয়, এখানে যেটা আমরা দেখতে পাইতেছি দুইটা অংশে ভাগ হয়েছে। এবং মাঝখানে তার এই যে দুইটা সিস্টার ক্রোমাটিড মাঝখানে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। এছাড়াও এখানে আমরা কিন্তু কোনো নিউক্লিওলাস দেখতে পাইতেছি না। সো নিউক্লিওলাসটা ডিসঅ্যাপিয়ার হইতে থাকে, এখানে টোটালি ডিসঅ্যাপিয়ার করে দিয়েছে, বাট ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু হয় প্রোফেজ স্টেজে। আর মাইটোটিক স্পিন্ডল ফরমেশনের শুরুটা হয়, পুরোপুরি ফরমেশন তখনও হয় না, জাস্ট ফরমেশনের শুরু হয়, নিউক্লিওলাস উধাও হয়ে যায়। এখানে যে নিউক্লিয়ার এনভেলপ সেটাও প্রোফেজের শেষ ধাপে উধাও হওয়া শুরু করে। এই হচ্ছে মোটামুটি ভাবে প্রোফেজের মেইন ক্যারেক্টার গুলা, যেখানে হচ্ছে আমার ক্রোমাটিড থেকে পানি বের হয়ে এরা মোটা হয়ে কয়েল ফরমেশন করে, সেন্ট্রোমিয়ারের যুক্ত হয়ে দুইটা ভাগ হয়ে গিয়ে তারা ক্রোমাটিড দুইটা সিস্টার ক্রোমাটিড তৈরি করে, তখন এদেরকে আমরা ক্রোমোজোম বলতেছি। আর হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন উধাও হয়ে যাচ্ছে, মাইটোটিক স্পিন্ডল বা স্পিন্ডল যন্ত্র যেটা, সেটার ফরমেশনটা জাস্ট শুরু হচ্ছে। এই হচ্ছে প্রোফেজের কাজকর্ম। এখন এই কাজকর্মগুলো নিয়ন্ত্রিত হয় সিডিকে, যেটা আমরা আগে পড়ে আসি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই ফ্যাক্টরটার দ্বারা এই কাজকর্মগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটার বাইরে তোমাদের বইয়ে প্রোফেজ নিয়ে আর বাড়তি কোনো ইনফরমেশন লেখা নাই। বাড়তি কিছু লেখা আছে, যেহেতু বাড়তি যেগুলো লেখা আছে সেটা হচ্ছে চিত্র দেখে বলা যায়, যেহেতু আমার ক্রোমোজোমটা ছোট হয়ে যাচ্ছে, সো এটা অনেক ঘন হয়ে যাইতেছে এবং দৃশ্যমান হচ্ছে। আমরা যখন মাইক্রোস্কোপের নিচে দেখি, তোমাদেরকে আমি এর আগে পেঁয়াজের সেলটা দেখাইছিলাম যদি তোমাদের মনে থাকে, মাইক্রোস্কোপের নিচে আমরা প্রোফেজটা কিভাবে বুঝি, আমরা দেখি যে নর্মাল পাশাপাশি 2-3টা সেলের মধ্যে একটা সেলে খুব হালকা ভাবে কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট নর্মাল মনে হচ্ছে ফোটা 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 ফোটা, আর প্রোফেজটাতে একটু গাঢ় ফোটা ফোটা থাকে, তখন আমরা বুঝতে পারি যে এখানে প্রোফেজটা শুরু হয়েছে।
এই হচ্ছে প্রোফেজের মোটামুটি কাহিনী। বোঝা গেছে সবার কাছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু, জি আপু। জি বুঝছি। জি আপু Clear বুঝতে পেরেছি। ওকে, জি। এবারে আসতেছে প্রো মেটাফেজ বা লেট প্রোফেজ, প্রোফেজের পরবর্তী ধাপ এবং মেটাফেজের আগের ধাপ। এখানে আমরা নামটা ভাগ করলেই দেখতে পাচ্ছি প্রো অর্থাৎ আগের, আর মেটাফেজ অর্থাৎ মেটাফেজের আগের ধাপটা। এখানে প্রোফেজে আমরা দেখছিলাম যে স্পিন্ডল ফর্মেশনটা শুরু হয়েছিল, এখানে স্পিন্ডল ফর্মেশনটা কমপ্লিট হয় আর স্পিন্ডল যন্ত্রটা মানে ফুল ফর্ম মানে ফুললি ফর্মড হয় বা ডেভেলপড হয়। এবং আগেটাতে বলছিলাম যে নিউক্লিয়ার মেমব্রেনের যাওয়া শুরু হয়, এখানেও প্রায় অদৃশ্য অবস্থাতেই থাকে নিউক্লিয়ার মেমব্রেন, মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে অবস্থা। আর ক্রোমোজোম গুলো এবারে কি হয়, স্পিন্ডল যন্ত্রের সাথে আস্তে আস্তে যুক্ত হওয়া শুরু করে। এদের যে সেন্ট্রোমিয়ারটা, এদের যে সেন্ট্রোমিয়ারটা, এই সেন্ট্রোমিয়ারের জায়গাতে সবগুলো স্পিন্ডলের সাথে ক্রোমোজোম গুলা যুক্ত হয়। এই হচ্ছে মোটামুটি ভাবে প্রো মেটাফেজের কাহিনী। এখানে জাস্ট কিছু কয়েকটা জায়গা আমি মার্ক করে দিছি, সেটা হচ্ছে গিয়ে দুই ধরনের ফাইবার, স্পিন্ডল যন্ত্রের মধ্যে দুই ধরনের ফাইবার থাকে, একটাকে আমরা বলছি স্পিন্ডল ফাইবার আর একটাকে বলছি ট্র্যাকশন ফাইবার। স্পিন্ডল ফাইবার নরমালি সব ফাইবারই স্পিন্ডল ফাইবার, কিন্তু যেই ফাইবার গুলো স্পেশালি ক্রোমোজোমের সাথে যুক্ত হয় তাদেরকে আমরা বলছি ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু, মানে এরা এদের সাথে যুক্ত হইতেছে। ওকে, প্রো মেটাফেজটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা, স্পিন্ডল যন্ত্রের আরো কিছু নাম আছে, এই একদম যে মেরু দুইটা প্রান্ত, এই অংশগুলোকে বলা হচ্ছে মেরু, আর মাঝামাঝি যে অংশটা এই বরাবর অংশটাকে বলা হচ্ছে বিষুব অঞ্চল। ওকে, আপু আরেকবার। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো। অনেক জায়গায় আছে যে প্রোফেজ আছে বাট লেট প্রোফেজটা নাই। লেট প্রোফেজটা কি প্রো মেটাফেজ নামে আছে, এটার দিকে তাকানো লাগবে না, প্রো মেটাফেজটাকে দেখো। প্রো মেটাফেজ কি নাই নাকি? না, প্রোমেটাফেজও নাই ম্যাম। কলেজের বই কি, মানে আমি হচ্ছে হাসান ফলো করতেছি কোন বই? বুল হাসানের বই আপু আছে, বইয়ে আছে তো। আচ্ছা, আমি একটু বলি, সমস্যা নাই। 9-10 হচ্ছে গিয়ে একটু কম পড়ান, সেজন্য প্রো মেটাফেজটা 9-10 বই দেওয়া হয় নাই। মেইনলি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই চারটাই পড়ানো হয়, কিন্তু প্রো মেটাফেজ আছে, মানে আমি যদি অরিজিনালি সেল ডিভিশন দেখতে যাই প্রো মেটাফেজ আছে, প্রোফেজ আর মেটাফেজের মধ্যবর্তী অবস্থানটা সেটাই, যেহেতু কলেজে আর একটু ডিটেইল পড়া, সো এখানে একটু ডিটেইলে পড়তেই হবে, যে কারণে প্রো মেটাফেজটাকে অ্যাড করছে। যেহেতু এটা কলেজ, 9-10 হইলে বলতাম যে প্রো মেটাফেজ না লেখলে কিছু হবে না, কিন্তু কলেজ যেহেতু এবং অ্যাডমিশনও আছে সামনে, সো প্রো মেটাফেজ ছাড়া লেখলে নাম্বার কাটা যাবে এবং এটা ভুল হবে, কারণ যত বড় হবে আমরা কিন্তু তত পড়াশোনা অ্যাকুরেসির দিকে যাব। সো প্রো মেটাফেজটা সহ লিখতে হবে। জি ম্যাম, এটা বাংলা অর্থ হচ্ছে প্রাক মধ্য পর্যায়। হ্যাঁ হ্যাঁ, প্রাক মধ্য পর্যায়। বাংলাগুলো খুবই কঠিন, আচ্ছা যাই হোক, মনে রাখতে, আচ্ছা কঠিন না অ্যাকচুয়ালি, অর্থ বুঝি মনে রাখা সম্ভব। আমি ইংলিশ টার্মগুলোই বলতেছি। সমস্যা হইতেছে কি কারোর বুঝতে? আপু স্পিন্ডলটা আবার একটু বলেন তো। হ্যাঁ, স্পিন্ডলটা আমি পরের স্লাইডে ডিটেইলসে পড়াবো। আপু ট্রাকশন ফাইবার। আচ্ছা আচ্ছা, প্রো মেটাফেজটা আমি আরেকবার বলি। প্রো মেটাফেজ আমরা এখানে নাম থেকেই দেখতেছি যেটা মেটাফেজের আগের দশা। এখানে যে কাহিনীগুলো হয় সেটা হচ্ছে স্পিন্ডল ফর্মেশনটা কমপ্লিট হয়, যেটা এখানে আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখানোই আছে। স্পিন্ডল ফর্মেশনটা কমপ্লিট হচ্ছে, নিউক্লিওলাস পুরোপুরি হাওয়া হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার এনভেলপ ভেঙে হাওয়া হয়ে যাচ্ছে। আপু ট্রাকশন ফাইবারটা আবার একটু বলেন। আমি তো বলতেছি, মানে আমার কথা কি পড়ে যাচ্ছে তোমাদের কাছে, মানে শুনতে পাচ্ছ না? না আপু, শুনতে পাচ্ছি তো। আচ্ছা, কারোর যদি প্রবলেম হয়ে থাকে তাহলে একটু কষ্ট করে নেট ভালো এরকম কোনো জায়গায় যাও। আচ্ছা, যেটা বলছিলাম, তো প্রোমেটাফেজে যেটা হয়, স্পিন্ডল ফর্মেশনটা কমপ্লিট হয়, নিউক্লিয়ার এনভেলপ হাওয়া হয়, নিউক্লিওলাস হাওয়া হয়ে যায়,
ক্রোমোজোম গুলো ফুললি কনডেন্সড হয়, মানে সব পানি টানি যা ছিল জীবনে সব বের হয়ে যায়, ঘন হয়ে ছোট হয়ে কনডেন্সড আকারে চলে আসে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে প্রতিটা ক্রোমোজোম একটা করে স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হয়। স্পিন্ডল ফাইবার কোনগুলো? এই যে এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি স্পিন্ডল যন্ত্র। এই দুই পাশের মেরু এবং মেরু থেকে বাইর হওয়া যে লম্বা লম্বা লাইন সবগুলো মিলিয়ে যে জিনিসটা সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্রের ফাইবার গুলাকে আমরা বলতেছি স্পিন্ডল ফাইবার। এরকম প্রতিটা ফাইবারের সাথে একটা করে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশে, এই যে ক্রোমোজোমের মাঝখানের যে অংশে দুইটা ক্রোমাটিড একসাথে যুক্ত হয়েছে সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত হয়, আর কিছু কিছু ফাইবার খালি থাকে। তো যেই তন্তুগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত হয় সেটাকে আমরা বলতেছি ট্রাকশন ফাইবার। আর বাকি যেগুলো খালি ফাইবার, মানে জাস্ট পাস হইতেছে, কোনো ক্রোমোজোম যুক্ত হইতেছে না, সেগুলোকে আমরা বলতেছি নরমাল স্পিন্ডল ফাইবার। অর্থাৎ এটা একটু এরকম অনেক সময় পড়ে আসি যে আমরা মানে সবকিছু এটা না, বা মানে এরকম কিছু লাইন থাকে না, তো সব স্পিন্ডল ট্রাকশন ফাইবারই স্পিন্ডল ফাইবার, কিন্তু সব স্পিন্ডল ফাইবার ট্রাকশন ফাইবার না। শুধুমাত্র যে ক্রোমোজোমগুলোর সাথে ট্রাকশন ফাইবার যুক্ত হবে সেগুলোকে আমরা যে ক্রোমোজোমগুলোর সাথে স্পিন্ডল ফাইবার যুক্ত হবে সেগুলোকে আমরা ট্রাকশন ফাইবার বলতেছি। আচ্ছা, এবার এই স্লাইডটাতে হচ্ছে আমার স্পিন্ডল ফাইবারের পুরো জিনিসটা আমি ডিটেলসে তোমাদেরকে দিছি। এটা হচ্ছে একটা স্পিন্ডল ফাইবারের গঠন। এখানে দেখো লেখা আছে স্পিন্ডল অ্যানাটমি, অর্থাৎ স্পিন্ডল যন্ত্রে কি কি আছে সব কাহিনী। একদম প্রথমে এখানে আসতেছে মেরু। এই মেরুটা তৈরি হয়, আচ্ছা স্পিন্ডল ফরমেশনটা হয়, আমরা একদম শুরুতে পড়ে আসছি, সেন্ট্রোজোম থেকে। সেন্ট্রোজোমই তো, হ্যাঁ সেন্ট্রোজোম না সেন্ট্রিওল? সেন্ট্রোজোম, হ্যাঁ সেন্ট্রোজোম থেকে। আচ্ছা সেন্ট্রোজোম না সেন্ট্রিওল কে একটু বলো তো, আমি পিছনে যেতে পারতেছি না, কারণ মনে থাকলে। আপু সেন্ট্রোজোম। আচ্ছা হ্যাঁ সেন্ট্রোজোম, ঠিক আছে, থ্যাংক ইউ। ওই সেন্ট্রোজোম থেকে পুরো স্পিন্ডলটা তৈরি হয়, যেটার একদম শুরুর যেই মাথাগুলা, এটাকে যদি আমরা সিম্পলি পৃথিবী কল্পনা করি, পৃথিবীর দুই মাথাকে আমরা মেরু বলতেছি, তো স্পিন্ডলের দুই মাথাকেও আমরা মেরু বলতেছি। যেখান থেকে এখানে দেখো সূর্যের আলোক রশ্মির মতন কতগুলা রশ্মি বাইর হইতেছে, এদেরকে আমরা বলতেছি অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি। তারপরে হচ্ছে গিয়ে অনেকগুলো ফাইবার বের হচ্ছে, যেটাকে আমরা বলে আসছি অলরেডি স্পিন্ডল ফাইবার বলে। তাদের সাথে ক্রোমোজোম যুক্ত হচ্ছে। এবার ক্রোমোজোমটা কোথায় যুক্ত হইতেছে? ক্রোমোজোমের একদম মাঝখানে আছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারে এক ধরনের প্রোটিন আছে যেটাকে আমরা কাইনেটোকোর বলতেছি। এই কাইনেটোকোরের মাধ্যমে, না কাইনেটোকোরে প্রত্যেকটা স্পিন্ডল ফাইবার যুক্ত হইতেছে। আর যে স্পিন্ডল ফাইবার গুলো কাইনেটোকোরে যুক্ত হইতেছে তাদেরকে আমরা আগে যেটা দেখে আসলাম ট্রাকশন ফাইবার বলতেছি। আবার কাইনেটোকোরের সাথে যুক্ত হইতেছে দেখে আমরা কাইনেটো মাইক্রোটিউবুলও বলতেছি। এটা তোমাদের বইয়ে নাই, এটা জাস্ট চিত্রের মধ্যে আছে, আমি আর কষ্ট করে ডিলিট করি নাই। বাট এটাকে কাইনেটোকোরের সাথে যুক্ত হচ্ছে দেখে কাইনেটোকোর মাইক্রোটিউবুলও বলা হচ্ছে, কিংবা ট্রাকশন ফাইবারও বলা হচ্ছে। এই হচ্ছে মোটামুটি স্পিন্ডল ফাইবারের যেই কাহিনী সেটা। সবার কাছে কি ক্লিয়ার হয়েছে এখন? জি আপু। প্রোফেজ আর প্রোমেটাফেজ নিয়ে কি আর হচ্ছে স্পিন্ডলের কাহিনী, এই নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না আপু। ওকে, এবারে আসতেছে মেটাফেজ। মেটাফেজটা আমরা নাম থেকে বুঝতে পারতেছি যে মেটা শব্দটার অর্থ হচ্ছে মধ্য, মানে মিডল, আর ফেজ দশা। তো মেটাফেজ হচ্ছে মধ্য দশা। একটা টোটাল পুরো মাইটোসিসের মিডিয়াম, মানে মাঝখানের যে ফেজটা সেটাকে আমরা মেটাফেজ বলতেছি। এই পর্যায়ে এসে কি হয়, এই যে আগের প্রথম দুইটাতে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম থেকে পানি টানি বের হয়ে এরা হচ্ছে গিয়ে মোটা সোটা খাটো কয়েলড কনডেন্সড অনেক কিছু হয়ে গেছে। মেটাফেজে এসে তারা তাদের সর্বোচ্চ, মানে এটা খুব কমন একটা অবজেক্টিভ আসে যে সবচেয়ে মানে সব পানি বের হয়ে যায় কোন ফেজে, বা সবচেয়ে খাটো বা ঘন হয় কোন ফেজে, সেটা হচ্ছে মেটাফেজ। এই মেটাফেজ পর্যন্ত আসতে আসতে এদের ভিতরে আর কোনো পানি টানি থাকে না। সর্বোচ্চ এদের পক্ষে যতটুকু খাটো মোটা কয়েল কনডেন্সড হওয়া সম্ভব সবকিছু মেটাফেজে হয়, যে কারণে এই স্টেজে এসে তাদের আকার আকৃতি স্পষ্ট হয়। কারণ আকার আকৃতি স্পষ্ট হয় এটার মানেটা কি? এটা খুব সম্ভবত সামনে আছে তোমাদের বইয়ে, ওই যে এম ফেজ, জে ফেজ, এল ফেজ। এখানে হচ্ছে আমি শর্টে একটু বলতেছি। ক্রোমোজোম বেশ কয়েকটা আকারে হইতে পারে। সবচেয়ে কমন চারটা হচ্ছে ভি শেপ,
এল শেপ, আরেকটা আছে মনে হয় কি জানি যে আই সেই জে আই শেপ, আর হচ্ছে আই শেপ। এই চারটা স্টেজে হতে পারে। এখন এই চারটার মানে কি, মানে এগুলো তো জাস্ট মনে হচ্ছে যে এগুলো হচ্ছে অ্যালফাবেটিক্যাল লেটার, এদের মানেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী। আমি যদি সিম্পলি একটা ক্রোমোজোম আঁকি, তাহলে সেন্ট্রোমিয়ারটা একদম মাঝখানে আছে। সেন্ট্রোমিয়ারটা যদি মাঝখানে থাকে, অর্থাৎ দুই পাশের ক্রোমাটিড গুলা সমান হয়, তাহলে সেটা হচ্ছে ভি শেপ। যদি এক পাশেরটা একটু ছোট আর এক পাশেরটা বড় হয়, যেমন আমি যদি এভাবে এরকম আঁকি, সেটাকে আমি বলতেছি এল ফেজ। আর যদি অনেক বেশি ছোট হয়, আরেক পাশেরটা বেশ বড় হয়, তখন এটাকে আমি বলতেছি জে ফেজ। আর আর এক পাশের বাহু যদি একেবারেই না থাকে, জাস্ট সেন্ট্রোমিয়ারের এক মাথা দিয়ে দুইটা বাহু বের হয়ে গেছে, তখন এটাকে আমি বলতেছি আই শেপ। এই চারটা শেপ স্পষ্ট হয় মেটাফেজে গিয়ে। আর এখানে হচ্ছে গিয়ে আরেকটা যেটা মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে বিষুব অঞ্চল, যেটা আমি আগে বলছি একদম মাঝখান বরাবর যে অঞ্চলটা পৃথিবী কল্পনা করব, সেটা বলছিলাম যে পৃথিবীর একেবারে মাঝখান বরাবর অংশটাকে আমরা বলতেছি ইকুইটোরিয়াল রিজিয়ন বা বিষুব অঞ্চল। তো এই বিষুব অঞ্চল বরাবর এরা সবাই সজ্জিত হয় বা সুন্দর মতো এসে চুপচাপ বসে যায়। এই হচ্ছে মেটাফেজের কাহিনী। মেটাফেজে অর্থাৎ মেটাফেজে আমাদের যেটা হচ্ছে, মেটাফেজে ক্রোমোজোম গুলো সব পানি বের করে তাদের পক্ষে সর্বোচ্চ যতখানি ছোট এবং কনডেন্স হওয়া সম্ভব, কয়েলড হওয়া সম্ভব, সেটা তারা হচ্ছে, যার কারণে আকার আকৃতি স্পষ্ট হচ্ছে। ফলে বোঝা যাচ্ছে যে ওরা কি ভি এল আই না জে, কিংবা সরি কয়টা ভি আছে, কয়টা এল আছে, কয়টা আই আছে, কয়টা জে আছে, এগুলো সবকিছু এই মেটাফেজে এসে বোঝা যায়। আর হচ্ছে এরা সবাই সুন্দর মতো ভদ্র বাচ্চার মতন বিষুব অঞ্চলে এসে চুপচাপ বসে যায়, এলোমেলো ভাবে ঘোরাঘুরি না করে। আর আর কি আর কিছু আছে না? আর কিছু নেই। আর হচ্ছে কি, হ্যাঁ বলো। আপু হ্যাঁ আপু বলো। সুপার কয়েলিং একটা ওয়ার্ড ইউজ করছে, ওটার মানেটা কি বোঝাচ্ছে মেটাফিজ পর্যায়ে? আচ্ছা, সুপার কয়েলিং ওই যেটা আমি বললাম যে জীবনের যত পানি আছে সবকিছু বের হয়ে সর্বোচ্চ কনডেন্সড হয়ে যায়। সর্বোচ্চ কনডেন্স হইতে গিয়ে একটা স্প্রিংকে যদি, স্প্রিং আমার হাতে নাই, স্প্রিংকে যদি আমরা টানি এটা লম্বা হয়, ছেড়ে দিলে একদম চিকন হয়ে যায়। তো যত বেশি প্যাচ থাকবে, মানে তত বেশি, মানে যত ঘন স্প্রিং হবে, তো ওইটা যদি আমরা কল্পনা করি, অর্থাৎ কয়েলগুলো অনেক বেশি প্যাচ হয়। ওইটাই বুঝাইছে যে সাইজে ছোট হয়ে সর্বোচ্চ যতখানি কয়েল মানে প্যাচ দেওয়া সম্ভব, সব অনেক বেশি প্যাচ চলে আসে, যেটাকে আমরা সুপার কয়েলিং বলতেছি। এর আগের গুলোতে সুপার কয়েলিং দশাটা আসে না, একটু পানির ছিটা ফোটা থাকে। এই দশায় পানির ছিটা ফোটা সব বের হয়ে যায়, যে কারণে ওরা আরো বেশি সংকুচিত হয়ে যায়। এখন সংকুচিত হইতে হইলে তো সে পানি বের করতেছে, বাকি ম্যাটেরিয়ালস বের করতেছে না। তো বাকি ম্যাটেরিয়ালস গুলো আছে, তো ওই ছোট জায়গার মধ্যে সব ম্যাটেরিয়ালস আটকাইতে হইলে তার এবার কয়েল ফর্ম করে ফেলতেছে। যেহেতু সব পানি বের হয়ে গেছে, তাহলে সবাইকে জায়গা, সব ম্যাটেরিয়াল জায়গা নিতে সে এবার সর্বোচ্চ যত সংখ্যক কয়েল করা সম্ভব সেই কয়েল ফরমেশন করে, যে কারণে এটা সবচেয়ে ছোট আকৃতির হয়ে যায়, সবচেয়ে ছোট বা সবচেয়ে ঘন হয়, এবং কয়েলের পরিমাণ প্রোফেজ আর প্রোমেটাফেজ থেকে বেশি হয়। এর বেশি কয়েল হওয়া সম্ভব না, মানে ওই ক্রোমোজোমটার জন্য এর থেকে বেশি কয়েল ফরমেশন সম্ভব না, যে কারণে ওই দশাটাকে বলা হইতেছে সুপার কয়েলিং দশা। বোঝা গেছে? জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আর আগের দুইটাতে আমরা দেখছিলাম যে একদম প্রোফেজে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু হয়, প্রোমেটাফেজে নিউক্লিওলাস পুরোপুরি চলে যায়, এনভেলপও চলে যাওয়ার পথে থাকে। মেটাফেজে এসে এনভেলপ আর নিউক্লিওলাস পুরোপুরি হাওয়া হয়ে যায়, অর্থাৎ শুধুমাত্র এই ক্রোমোজোম গুলাই থাকে, যারা এই স্পিন্ডলের মাধ্যমে আটকায়ে বিষুব অঞ্চলে চুপচাপ বসে থাকে। আচ্ছা, এই হচ্ছে মেটাফেজের কাহিনী। মেটাফেজে কারো কোনো কোশ্চেন আছে? আর না আপু, বুঝতে পারছি না। মেটাফেজের পরের স্টেজটা হচ্ছে অ্যানাফেজ। মেটাফেজে আমরা দেখছিলাম যে বিষুব অঞ্চল বরাবর এরা সবাই ভদ্র বাচ্চার মতন সজ্জিত থাকে, এবং সেন্ট্রোমিয়ার দ্বারা এরা স্পিন্ডল ফাইবারের সাথে আটকানো থাকে। এবারে অ্যানাফেজ স্টেজে যেটা হয়, এই যে দুই পাশে মেরু অঞ্চল, এখান থেকে আস্তে আস্তে ফাইবার গুলাকে দুই পাশে টানতে থাকে।
টানতে থাকার ফলে ফাইবার গুলাকে এরা মেরু অঞ্চলের দিকে আকর্ষিত হইতে থাকে, যে কারণে এরা আস্তে আস্তে পিছাইতে শুরু করে। এখন পিছাইতে শুরু করলে এরা তো একলা একলা পিছাইতে পারবে না, কারণ এদের সাথে ক্রোমোজোম গুলো আটকায় আছে। তখন কি হয়, এরা আবার ক্রোমোজোম তো আবার এক পাশে চলে যেতে পারবে না, সে কারণে ক্রোমোজোম গুলো দুই ভাগ হয়ে যায়। একদম প্রোফেজে যেটা আমরা পড়ে আসছিলাম, যেটা দুইটা ক্রোমাটিডে ভাগ হয়, এবার এই দুইটা ক্রোমাটিড দুই পাশে চলে যায়। এই ফাইবার গুলার টানে, দুই দিক থেকে টানের ফলে এরা মাঝ বরাবর ভাগ হয়ে দুই পাশে চলে যায়। ক্রোমোজোম গুলো আস্তে আস্তে মেরুর দিকে আগাইতে থাকে, যত টান বাড়বে তত এরা আস্তে আস্তে পিছাইতে থাকবে। পিছাইতে মানে এই জিনিসটাই অ্যানাফেজে মেইনলি ঘটতেছে। এখানে এই দশা অ্যানাফেজ স্টেজটা মানুষের কোষ বিভাজনের সময় খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে যদি কোনো গন্ডগোল হয় তাহলে জেনেটিক সিকোয়েন্স ওলটপালট হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি তোমাদের বইয়ের বাইরে, জাস্ট জানার জন্য বলতেছি। এখানে দেখো, দেখতেছি সুন্দর ভদ্র বাচ্চার মতন দুইজন আলাদা হয়ে গেছে। অনেক সময় হয় কি, এরা আলাদা হয় না, এই পাশটা খালি থাকে আর এই পাশে একটা আস্ত ক্রোমোজোম চলে আসে। তখন যেটা হয়, এক পাশের কোষ থেকে যেই গ্যামেটটা তৈরি হয় তার মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কমে যায়, আরেক পাশে বেড়ে যায়। এর ফলে হচ্ছে জেনেটিক্যাল অ্যাবনর্মালিটিস বলি আমরা। তো এই সমস্যাগুলো তৈরি হয়, বা জেনেটিক ডিজিজ গুলা এসবের কারণে হয় আর কি। এটা জাস্ট একটা আউট নলেজ, এক্সট্রা একটা নলেজ দিলাম তোমাদের। এই জিনিসটা হয় যে কারণে অ্যানাফেজটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেজ। এই ভাগাভাগিটা যদি ঠিকঠাক মতো না হয়, তখন এই জেনেটিক অ্যাবনর্মালিটিস যেগুলো, সেগুলো সবকিছু দেখা যায়। ওকে, আচ্ছা, এই হচ্ছে মোটামুটি অ্যানাফেজের কাহিনী। আর অ্যানাফেজিও মেটাফেজিও যেটা বলছিলাম, যে শেপগুলো বোঝা যায়। অ্যানাফেজিও তা, এরা যখন দুই পাশে একলা একলা চলে যায় তখন একদম ওই অক্ষরের মতন শেপগুলো স্পষ্ট হয়, একজন ভি শেপ কিংবা এল শেপ, এই জিনিসগুলা। আপু, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। আপু, অ্যানাফেজকে আরেকটা নামে গতি পর্যায় বলে, এটা গতিটা কেন বলা হয়? অ্যানাফেজ কি কোনো গতির সাথে কোনো সম্পর্ক? আচ্ছা, গতি পর্যায়ে বলতেছি, এই যে বললাম যে মেরু থেকে হচ্ছে গিয়ে এদেরকে টান দিতেছে, টান দেওয়ার ফলে এরা ওই দুই সাইডে চলে যাইতেছে, মুভমেন্ট হইতেছে একটা। যেহেতু মুভমেন্ট হইতেছে, গতির সাথে মুভমেন্টের সম্পর্ক আছে, এই কারণে এটাকে গতি পর্যায়ে বলতেছে। যে বাকি সবগুলো কিন্তু স্টিডি পর্যায়ে ছিল, কোনো দিকে কেউ চলাফেরা করে নাই, চুপচাপ যে যার মতন বসেছিল। কিন্তু অ্যানাফেজে এখানে এটা তো আমি ভিডিওতে তোমরা দেখে থাকবা যে এটা আস্তে আস্তে টানবে। আমি তো হাত দিয়ে দেখাতে পারতেছি না। এটা এখন এখানে আছে, একটু পর টানার পর এখানে চলে যাবে, এরকম যেতে যেতে একদম মেরুতে এসে সবগুলা ক্রোমোজোম চলে আসবে এখান থেকে আস্তে আস্তে। অর্থাৎ এখানে একটা মুভমেন্ট হইতেছে, যে কারণে এটাকে আমরা গতি পর্যায়ে বলতেছি। বোঝা গেছে? জি আপু। ওকে, অ্যানাফেজে আর কারো কোনো প্রশ্ন আছে? আপু, ওয়ার্ডের মতো যে ওই শেপগুলা বললেন, ওই শেপগুলার নাম কি? আচ্ছা, শেপগুলা হচ্ছে তোমাদের সামনেও আছে, জাস্ট এখানে আমি অক্ষর দিয়ে তোমাদেরকে বুঝাইছিলাম। ভি শেপ, এল শেপ, জে শেপ, আই শেপ, শেপগুলোর নাম আছে, আমি জাস্ট অক্ষর দিয়ে বুঝাইছি। অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, কোনটা কি সেটা আমরা যখন সামনে আরো পড়বো তখন হচ্ছে গিয়ে এটা আমরা আরো ক্লিয়ারলি জানবো। ঠিক আছে? জি আপু। ওকে, এবারে অ্যানাফেজে তো এই যে টানা হ্যাচড়ার ফলে একদম সবাই যখন মেরুতে পৌঁছায় যাবে, তখন অ্যানাফেজ শেষ হয়ে টেলোফেজ হবে। হ্যাঁ আপু, বলো। হ্যাঁ বলো আপু, শুনতেছি। আচ্ছা, ও মনে হয় আবার হাওয়া হয়ে গেছে। সবার কাছে কি আমার কথা ক্লিয়ারলি যাইতেছে? জি আপু। জি আপু, ক্লিয়ার যাচ্ছে। ওকে, এবারে অ্যানাফেজ শেষ হওয়ার পরে টেলোফেজ আসে। আচ্ছা, এখানেও মাঝে মাঝে যেটা অ্যাডমিশনে সবচেয়ে বেশি আসে, কিছু ট্রিকি কোশ্চেন আসে। মাইটোসিসের শেষ ধাপ কোনটা আর ক্যারিওকাইনোসিসের শেষ ধাপ কোনটা? মাইটোসিসের শেষ ধাপ কিন্তু সাইটোকাইনোসিস, আর ক্যারিওকাইনোসিসের শেষ ধাপ হচ্ছে টেলোফেজ। এই জিনিসটা একটু মনে রাখবা, এটা নিয়ে অনেক সময় প্যাচায়, স্কুল না, কলেজের পরীক্ষাতে, এইচএসসি তে, অ্যাডমিশনে, সব জায়গাতে এটা প্যাচায় যে মাইটোসিসের শেষ ধাপ কোনটি। টেলোফেজও থাকে, সাইটোকাইনোসিসও থাকে। মাইটোসিস হইলে সাইটোকাইনোসিস, আর যদি ক্যারিওকাইনোসিস হয় তাহলে সেটার শেষ ধাপ হচ্ছে টেলোফেজ। আর যদি অপশনে সাইটোকাইনোসিস না থাকে, মাইটোসিস কোষ বিভাজনের শেষ ধাপ কোনটি, এই কোশ্চেনটা প্রায় আসে। শেষ ধাপ যদি মাইটোসিসের শেষ ধাপ আসে তাহলে অ্যান্সারটা হবে সাইটোকাইনোসিস।
আমরা একদম শুরুতে পড়ে আসছি যে মাইটোসিসের দুইটা ভাগ, ক্যারিওকাইনোসিস আর সাইটোকাইনোসিস। সো অপশনে যদি টেলোফেজও থাকে সাইটোকাইনোসিসও থাকে তাহলে সাইটোকাইনোসিস হবে মাইটোসিসের শেষ পর্যায়ে। আর যদি আসে ক্যারিওকাইনোসিসের শেষ পর্যায়ে কোনটা, সেটা অবভিয়াসলি টেলোফেজ, সেটা নিয়ে কোনো কনফিউশন নাই। আবার যদি অপশনে সাইটোকাইনোসিস না থাকে টেলোফেজ থাকে তাহলে তখন টেলোফেজটাই দাগাইতে হবে। আবার তোমাদের তো অনেক সময় মাল্টিপল চয়েস থাকে, সেখানে হয়তো থাকতে পারে সাইটোকাইনোসিস দিল না টেলোফেজ দিল, আবার আরেকটা অপশন দিল কোনোটিই না, সেক্ষেত্রে কোনোটিই না হবে। মানে মাইটোসিসের লাস্টের ধাপ হচ্ছে সাইটোকাইনোসিস আর ক্যারিওকাইনোসিসের লাস্টের ধাপ হচ্ছে টেলোফেজ। ক্লিয়ার সবার কাছে? জি আপু। জি আপু ক্লিয়ার। ওকে, এবারে টেলোফেজে কি হয়? টেলোফেজে হচ্ছে প্রোফেজের জাস্ট অপোজিট। প্রোফেজে যা যা হয় টেলোফেজে তার উল্টাগুলা হয়। যেমন প্রোফেজে আমরা সবার আগে পড়ছিলাম যে ক্রোমোজোম থেকে পানি বের হয়ে যায়, এর ফলে তারা মোটা হয়, খাটো হয়। আর এখানে হচ্ছে ঠিক তার উল্টা, পানি ঢুকে আর মোটার জায়গাতে এরা হচ্ছে চিকন হয়, খাটোর জায়গাতে এরা হচ্ছে লম্বা হয়। আর ওখানে পড়ছিলাম যে কয়েল ফর্মেশন হয়, আর এখানে কয়েলগুলা ডিকয়েলিং হয়, মানে কয়েলটা ভেঙে যায়, কয়েল ফর্মেশন গুলো ছুটে যায়, জাস্ট এটা লম্বা হয়ে যায়। অর্থাৎ একদম মেজর তিনটা পয়েন্ট হচ্ছে যে এই যে ক্রোমোজোম বাবাজি, ওনার ভিতরে পানি এবার ঢোকা শুরু করে, যার ফলে ওনার শরীর স্বাস্থ্য একটু শুকায় যায়, মানে শুকায় যায় না, লম্বা হয়, চিকন হয়। আর হচ্ছে খুবই যে কনডেন্সড কয়েলগুলো ছিল সেগুলো আস্তে আস্তে লুজ হইতে থাকে। আর দুইটা ক্রোমাটিড অ্যানাফেজে আমরা দেখছি দুইটা ক্রোমাটিড অলরেডি ভাগ হয়ে একলা একলা হয়ে গেছে, সো এখানে সিঙ্গেল স্ট্র্যান্ড ক্রোমাটিড, মানে একটা স্ট্র্যান্ড থাকে। আর হচ্ছে গিয়ে প্রোফেজে আমরা পড়ছিলাম যে নিউক্লিওলাস হাওয়া হয়ে যায়, নিউক্লিয়ার মেমব্রেন হাওয়া হয়ে যায়। সো টেলোফেজে অপোজিট, নিউক্লিওলাস হেঁটে হেঁটে চলে আসে, নিউক্লিয়ার এনভেলপে হেঁটে হেঁটে চলে আসে। আর হচ্ছে স্পিন্ডল যন্ত্রটা উধাও হয়ে যায়। টেলোফেজে মোটামুটি এই হচ্ছে কাহিনী, যে প্রোফেজে যা হয়েছে তার উল্টা, ক্রোমোজোমের মধ্যে পানি ঢুকে লম্বা হয়, চিকন হয়, নিউক্লিওলাস আসে, নিউক্লিয়ার এনভেলপ আসে, স্পিন্ডল যন্ত্রগুলো হাওয়া হয়ে যায়, এবং দুই পাশে টোটাল দুইটা সেট একদম পূর্ণাঙ্গভাবে সজ্জিত হয়, মানে গুছায় পরিপাটি হয়ে বসে যায়। এই হচ্ছে টেলোফেজের কাহিনী। তারপরে আসতেছে লাস্টেরটা সাইটোকাইনোসিস, যেখানে এই যে ভাগ হইলো, যদি এনিম্যাল সেল হয় সিম্পলি সাইটোপ্লাজমটা মাঝখান দিয়ে স্কুইজ হয়ে, মানে মাঝখান দিয়ে সরু হয়ে জাস্ট দুই ভাগ হয়ে দুটো আলাদা সেল হয়ে যাবে, যেখানে হচ্ছে অ্যাক্টিন আর মায়োসিন নামের দুটো প্রোটিন কাজ করতেছে। এখানে আমি লিখে রাখছি, অ্যাক্টিন আর মায়োসিন দুইটা প্রোটিনের কাজের ফলে মাঝখান দিয়ে হচ্ছে আস্তে আস্তে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে দুইটা আলাদা সেল হয়ে যাবে। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে মাঝখান দিয়ে সেল প্লেট ফর্মেশন হবে, এই যে এখানে সেল প্লেটের ফর্মেশন হইতেছে, সেল প্লেট ফর্মেশন হয়ে দুইজন সেল আস্তে আস্তে দুই ভাগ হয়ে যাবে। প্ল্যান্ট সেলে এনিম্যাল সেলে যেমন অ্যাক্টিন মায়োসিন কাজ করতেছে এই কাজটাতে, প্ল্যান্ট সেলে সেরকম আসতেছে হচ্ছে সেল প্লেটটা তৈরি হয় কোথা থেকে, এটা আমরা একদম শুরুতে পড়ে আসছি যে ফ্র্যাগমোপ্লাস্ট থেকে সেল প্লেটটা তৈরি হয়। এই ফ্র্যাগমোপ্লাস্ট আসতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে জাস্ট আমি গতিপথটা দিয়ে দিছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসতেছে ফ্র্যাগমোপ্লাস্ট, আর ফ্র্যাগমোপ্লাস্টের সাথে যোগ হইতেছে স্মল ভেসিকল, এরা মিলেমিশে সেল প্লেটটা তৈরি করতেছে। এর ফলে কোষটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি ভাবে সাইটোকাইনোসিসের কাহিনী। আচ্ছা, আর কিছু আছে সাইটোকাইনোসিসে? না, সাইটোকাইনোসিসে আর কোনো কাহিনী নাই। ওকে, এবার হচ্ছে গিয়ে প্রশ্ন পর্ব। কারো কোনো প্রশ্ন আছে এই টোটাল স্টেজটাতে, প্রোফেজ থেকে সাইটোকাইনোসিস পর্যন্ত? আপু সাইটোকাইনেসিসটা আবার একটু বল। ওকে, সাইটোকাইনেসিসটা হচ্ছে খুবই সিম্পল, মানে সবচেয়ে ইজিয়েস্ট একটা জিনিস, জাস্ট দুই ভাগে ভাগ হয়ে যায়। টেলোফেজে যেরকম আমরা দেখে আসছি যে দুইটা নিউক্লিয়াস দুই পাশে চলে গেছে এবং পূর্ণাঙ্গ নিউক্লিয়াস গঠন হয়েছে। সাইটোকাইনোসিসে এবার ওরা দুইজন তো দুই পাশে গেছেই, মাঝ বরাবর এরা ভাগ হয়ে যাইতেছে। এনিম্যাল সেলে এক্সট্রা কোনো কাহিনী নাই, সিম্পলি মাঝ বরাবর স্কুইজ হয়ে, মানে জিনিসটাকে কি বলে, ক্লিভেজ, একটা ভাঁজ তৈরি হয়ে মাঝ বরাবর দুইটা সেল সেপারেট হয়ে যাচ্ছে, দুইটা আলাদা সেল মেমব্রেন তৈরি হয়ে সেপারেট হয়ে যাচ্ছে। এনিম্যাল সেলে আর কোনো কাহিনী নাই। প্ল্যান্ট সেলে যেটা হচ্ছে, প্ল্যান্ট সেলে সেল প্লেট ফর্মেশন হচ্ছে।
সেল প্লেট ফরমেশন হয়ে দুইজন আলাদা হয়ে যাচ্ছে, যেটা এর জন্য ভিডিওটা দেখাইছিলাম যে কিভাবে হয়। জাস্ট এনিমাল সেল স্কুইজ হয়ে মাঝখান দিয়ে ভাগ হয়ে যাইতেছে, দুইটা আলাদা সেল হয়ে যাচ্ছে। প্ল্যান্ট সেলে সেল প্লেট তৈরি হয়ে দুইজন আলাদা হয়ে যাচ্ছে। এখন কোনটাতে কে হেল্প করতেছে? এনিমাল সেলে এই কাহিনীটার জন্য, সাইটোকাইনেসিসের জন্য হেল্প করতেছে অ্যাক্টিন আর মায়োসিন নামের দুইটা প্রোটিন। আর প্ল্যান্ট সেলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট আর স্মল ভেসিকল এরা মিলে তৈরি করতেছে সেল প্লেট। এদের সহায়তায় সাইটোকাইনেসিসটা সম্পন্ন হইতেছে সেল ভাগ হয়ে যাওয়ার। এর ফলে সাইটোকাইনেসিস শেষ হওয়ার পরে একটা সেল থেকে আলটিমেটলি আমরা দুইটা সেল পাচ্ছি, মাইটোসিসটা শেষ হচ্ছে। বোঝা গেছে? জি আপু। ওকে, সাইটোকাইনেসিস পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? জি আপু, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলো। এই যে মানে ক্রোমোজোম যে জল খাওয়ার পরে হালকা হালকা যে মানে খুলতে থাকে, লম্বা সরু হয়, পরে তারা কোনো কিছু কি মানে কোনো পরিবর্তন হয় নাকি? এটাই তো পরিবর্তন, লম্বা হচ্ছে সরু হচ্ছে। মানে কোনো কিছু গঠন করে বা কোনো কিছু পরিবর্তন হয়? মানে পরিবর্তন বলতে কি বোঝাচ্ছ? এটাই তো পরিবর্তন, মানে তারা পানি শোষণ করে তাদের চেহারাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই তো চেঞ্জ, মানে এটাই তো পরিবর্তনটা। ঠিক আছে। মানে আপু আমি আমার একটা কোশ্চেন পরিবর্তন বলতে কি বোঝাইতে চাইতেছো? মানে এর আগে তারা মোটা ছিল, এখন হচ্ছে পানি খেয়ে চিকন হয়েছে, সরু হয়েছে, কয়েলটা ডিকয়েল হইতেছে, এইটাই তো চেঞ্জ, এই চেঞ্জটাই তো হচ্ছে। এর বাইরে আর কোনো পরিবর্তন নাই। জেনেটিক ম্যাটেরিয়াল তো মার যেটা ছিল এখানেও সেটাই আসতেছে। বাই চান্স যদি কোনো অ্যাবনর্মালিটিস হয়, অ্যাবনর্মালিটিস বা অ্যাক্সিডেন্টাল ডিভিশন, অ্যাবনর্মাল ডিভিশন হয়, তখন হচ্ছে নাম্বারে চেঞ্জ হয়, যেটা আমি অ্যানাফেজে বলছিলাম যে এখানে যদি দুই পাশে না গিয়ে সবাই এক পাশে চলে আসে, জাস্ট সিম্পলি নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। আমি কি উত্তর দিতে পারছি তোমারটার? জি আপু, হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আপু। জি আপু, আপু এখানে মুক্ত নিউক্লিয়ার বিভাজনটা কি বোঝাচ্ছে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হবে না? ওইটাতে আমি এখনো যাইনি, পড়াবো পরের স্লাইডে। এখন পর্যন্ত মানে এটুক পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করো। আপু, হ্যাঁ বলো। সেল প্লেট কিভাবে কোষ প্রাচীর গঠন করে? আচ্ছা, এটাই এই বক্সটাতে আমরা দেখাই দিছি যে সেল প্লেটটা কিভাবে তৈরি হচ্ছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসতেছে আর হচ্ছে স্মল ভেসিকল আসতেছে, এরা সবাই মিলেমিশে সেল প্লেটটা গঠন করতেছে। মানে এই ছোট ছোট মানে এই ভগ্নাংশগুলা জাস্ট মাঝ বরাবর এসে চুপচাপ বসে যে সেল প্লেটটা গঠন করে আলাদা হয়ে যাচ্ছে। বোঝা জি গেছে? আপু, বুঝতে পারছি। জি আপু। আচ্ছা, এটা কোত্থেকে আসলো? ও আচ্ছা আচ্ছা, এটা কোত্থেকে আসলো বলি। এটা হচ্ছে তোমাদের আগের ক্লাসের জন্য আর কি, আমি এতটুকু পর্যন্ত রেডি করে তারপর বাড়ির কাজটা লিখছিলাম। আগের ক্লাসে তোমাদের প্রথম 3টা হোমওয়ার্ক ছিল, আর 4 নাম্বারটাতে চিত্র আঁকাটা এখন দেখাবো। 4 নাম্বারটা হচ্ছে এই ক্লাসের হোমওয়ার্ক। আচ্ছা, এবার কেউ হোমওয়ার্ক জমা দেয়নি কেন? আপু, ইন্টারফেজের চিত্রগুলো তো পারিনি। ইন্টারফেজের চিত্রগুলো পাওয়া, ইন্টারফেজে তো কোনো চিত্রই নেই, এখানে জাস্ট সেল সাইকেল। আপু দিছি তো। ও দিছো, আমি দেখছিলাম, কমেন্ট করছিলাম। আইমান ভাইয়া কমেন্ট করছিল। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তোমাদের ওই হোমওয়ার্ক গ্রুপটাতে তো আবার আমি নেই। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। হোমওয়ার্কগুলো তোমরা হোমওয়ার্কটা কিভাবে দিব? স্বাধীন একটু বলে দাও। আজকে হোমওয়ার্ক নতুন আসছি তাই জানি না। স্বাধীন। জি আপু, ওই যে একটু নেটের সমস্যা ছিল। তোমরা হোমওয়ার্ক গুলা মাই স্টাডি ফ্রেন্ড ফ্রি ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে জমা দিবা, ওখানে পোস্ট করবা আর কি। আচ্ছা, হোমওয়ার্কগুলো তোমরা একটু করে রাখো। গ্রুপের লিংকটা একটু দিয়ে দিও। গ্রুপের লিংক তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিও, তাই হবে। আচ্ছা, হোমওয়ার্কগুলো তোমরা করে ফেললে যেটা হবে, এটা তোমাদেরই উপকার হবে। কারণ লেখা ছোটবেলা থেকে আমরা সবাই শুনে আসছি, একবার লেখা 10 বার পড়ার সমান। এটা আসলেই ট্রু। আমরা যখন একটা জিনিস পড়ে লিখবো তখন মনে থাকে, অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজেশনে মনে থাকে যে আমি এই জিনিসটা লিখছিলাম, এই জায়গাতে ভুলটা করছিলাম। জাস্ট
তোমাদের নিজেদের সুবিধার জন্য। আচ্ছা, ইন্টারফেজের চিত্র যেটা, ইন্টারফেজের চিত্র আসলে আলাদা করে কি মানে মাইটোসিসের মতন কোনো চিত্র নাই, সেল সাইকেলটাই আঁকতে হবে, জাস্ট নামগুলো উল্লেখ করে দিতে হবে, আর কিছু না, ওখানে ওটা আলাদা করে আর কোনো চিত্র নাই আসলে। ওকে, এবার আমরা আসি ফ্রি নিউক্লিয়াস, যেটা আমরা দেখছিলাম যে সাইটোকাইনোসিসের মাধ্যমে দুইটা সেল আলাদা হচ্ছে, আর টেলোফেজের মাধ্যমে হচ্ছে দুই নিউক্লিয়াস গুলা দুইটা সাইডে গিয়ে আলাদা ভাগ হচ্ছে। এখন কথা হচ্ছে যদি সাইটোকাইনোসিস না হয় তখন কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে একটা সেলেই অনেকগুলো নিউক্লিয়াস ঘুরে বেড়াবে। টেলোফেজে আমরা দেখছি যে দুইটা নিউক্লিয়াস কোষের দুই প্রান্তে চলে গেছে, মাঝখান দিয়ে ভাগটা হয় নাই। সাইটোকাইনোসিসে ভাগটা হচ্ছে। এখন ভাগটা যদি না হয়, অর্থাৎ এই মাঝখানে কোনো কিছুই হবে না, সিম্পলি একটা গোল্লার মধ্যে মানে একটা সেলের মধ্যে দুইটা নিউক্লিয়াস আসবে, সেটা আরো ভাগ হয়ে আরো অনেকগুলো নিউক্লিয়াস, মানে জাস্ট এই জিনিসটাই কন্টিনিউ হবে। সাইটোকাইনোসিস অর্থাৎ সেল ভাগ হবে না, কিন্তু এর আগ পর্যন্ত যা কার্যক্রম সেগুলা হয়ে আস্তে আস্তে নিউক্লিয়াসের সংখ্যা বাড়তে থাকবে। এটাকেই বলা হইতেছে যে মুক্ত নিউক্লিয়াস বলা হইতেছে, বা মুক্ত নিউক্লিয়াস বিভাজন বলা হইতেছে। এই বহু নিউক্লিয়াস সৃষ্টির যে প্রসেসটা সেটাকেই বলা হইতেছে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বা মুক্ত নিউক্লিয়াস বিভাজন। এখন কথা হচ্ছে এটা কেন হয় বা কাদের হয়, এটার সেরকম কোনো ব্যাখ্যা নাই যে এটা কেন হয়। এটা হয়, অনেক এনিমেলেই হয়, অনেক এনিমেলেই হচ্ছে। এটা বিজ্ঞানীরা জাস্ট অবজার্ভ করছে যে এরকম কন্ডিশনও হচ্ছে। কেন হচ্ছে এটা অবভিয়াসলি ডিটেলস কোনো কেমিক্যালের কারণ আছে যেটা তোমাদের বইয়ে নাই, এবং যেহেতু আমি মেডিকেলের না, সো আমারও এটা পড়া নাই। সামহাও কোনো একটা মেকানিজমের এদিক সেদিক হওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে, প্রি নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এটার খুব কমন এক্সাম্পল হচ্ছে আমরা যদি ফাঙ্গি তে দেখি, ফানজাই বলে, ফাঙ্গি বলে, যার যেটা মঞ্চে উচ্চারণ করতে পারো। এখানে দেখো এটা একটা নর্মাল ফানজাই, যেখানে কোষ ভাগ হয়ে হয়ে সবগুলা একটা কোষে একটা নিউক্লিয়াস, একটা কোষে একটা নিউক্লিয়াস। এই ফানজাই, এটাও ফানজাই, কিন্তু এখানে কোনো কোষ ভাগ নাই, পুরা একটা সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইন, একটা সিঙ্গেল লাইন, কিন্তু অনেকগুলা নিউক্লিয়াস। এটাকে বলতেছি আমরা সিনসাইটিক হাইফি। হাইফি হচ্ছে গিয়ে ওই ফানজাইয়ের ডালপালাগুলোকে আসলে হাইফি বলে। এই অবস্থাটাকে, অর্থাৎ একটা সিঙ্গেল সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস, এটাকে সিনোসাইটিক দশা বলা হচ্ছে। এই প্ল্যান্টের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট একটা এক্সাম্পল হচ্ছে ফানজাই, আরো অনেক এক্সাম্পল আছে, অনেক ফুল গাছ আছে কিছু যেটা ফুলে দেখা যায়। এরকম যাদের হয় তাদেরকে হচ্ছে সিনোসাইটিক প্ল্যান্ট বলা হয়। আর আরেকটা প্রাণীর এনিমেলের যে এক্সাম্পল সেটা তোমাদের বই দেওয়া আছে, প্লাজমোডিয়াম অর্থাৎ ম্যালেরিয়ার যে জীবাণু, সেটা আসলে কোনো চিত্র আমি সেরকম পাইনি, কারণ সব জায়গাতেই সাইকেল আকারে দেওয়া। তো প্লাজমোডিয়ামের লাইফ সাইকেলে একটা স্টেজ আসে যেখানে এরকম বহু নিউক্লিয়াস তৈরি হয়, সেটা যখন তোমরা ম্যালেরিয়ার জীবনচক্র পড়বা তখন পাবা। তো ওইটা হচ্ছে এনিমেলের এক্সাম্পল, যে একটা সিঙ্গেল সেলে অনেক নিউক্লিয়াস। এই দশাগুলো হয় এনিমেল বিভিন্ন পুরো বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে, প্ল্যান্ট এবং এনিমেল সবার মধ্যেই, অনেকের মধ্যেই এই অস্বাভাবিকতাটা দেখা যায়। এটা একটা জাস্ট এক্সাম্পল, এক্সেপশন, আর কিছুই না। ক্লিয়ার হয়েছে সবার কাছে এটা? ওই হাইপাটা কি? হাইফিটা হচ্ছে এই যে ফানজাই, এই যে ডালপালাগুলা, হাত পা, এগুলাকে হাইফি বলে। গাছের ক্ষেত্রে ডাল বলে, এদের ক্ষেত্রে তো ডাল বললে কেমন দেখায়, ব্রাঞ্চ বলা যায় না, হাইফি বলে আর কি তখন এরা। আচ্ছা, হাইফির আরেকটা ক্যারেক্টার আছে। হাইফি হচ্ছে তাদেরকে বলা হয় যারা আমি যদি কেটে ফেলি, সাপোজ আমি এই জায়গাটা থেকে কেটে ফেললাম, মানে একটা ডাল কেটে ফেললাম, এখান থেকে আবার আরেকটা তৈরি হবে, এরকম ক্যারেক্টার, যে আমি কেটে ফেললাম আবার তৈরি হইলো ওখান থেকে সেম জিনিসটা, এই ক্যারেক্টার বলা ডালপালাগুলোকে হাইফি বলা হয়। মানে এদের আবার নতুন করে জন্ম নেওয়ানো সম্ভব ওই অংশটা থেকে। এই ক্যারেক্টারটা যেসব ডালপালার আছে তাদেরকে আমরা হাইফি বলতেছি। আপু কিছুটা হাইড্রার মতো লাগে। হ্যাঁ, হাইড্রা ওগুলোকেও তো আমরা হাইফি বলি, ওইরকমই। হাইড্রা এনিমেল, এটা গাছ, এটাই হচ্ছে পার্থক্য। ক্যারেক্টার ওইটাই, যে আমি কেটে ফেললে নিজে নিজেই মানে একটা, আচ্ছা না, হাইড্রাটা আসে না। হাইড্রাটা হচ্ছে তোমরা যদি সুর কেটে ফেলো ওখানে আরেকটা সুর গজাইতেছে, কিন্তু এখানে আমি যদি একটা ডাল কেটে ফেলি, এই ডালটা থেকে আরেকটা স্বতন্ত্র ফানজি হবে। এটা মানে এই ক্যারেক্টারটা হচ্ছে আমি যদি এটা কেটে ফেলি, এটা আলাদাভাবে বড় হয়ে থাকবে, আবার এটা সিঙ্গেল এই কাটা অংশটা দিয়ে আবার বড় হয়ে হয়ে সিঙ্গেল আরেকটা ফানজি হবে।
এই ক্যারেক্টারটা ওদের আছে, যে কারণে আমরা এটাকে হাইফি বলতেছি, ব্রাঞ্চ বলতেছি না, ট্রি ব্রাঞ্চ বলতেছি না, কারণ ব্রাঞ্চ তো আমি কেটে ফেললে সবার তো আর গজায় না। বুঝাতে পারছি কি? হাইটের সাথে কিছুটা ডিফারেন্স আছে। জি আপু বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এটা আমি বইয়ের পাতা কাটা দিছি, কারণ একই কথা আবার কষ্ট করে লেখার কিছু নাই। এখানে হচ্ছে ক্যারিওকাইনোসিস আর সাইটোকাইনোসিসের পার্থক্য অলরেডি যা পড়ে আসছি সেটাই এখানে সামারাইজড আকারে লেখা আছে। তো পার্থক্য যখন লিখতে যাব, সাপোজ আমার মনে নাই পার্থক্য, তখন যেটা করব আমরা নামগুলারে ভাগ করব, তাহলে অ্যাটলিস্ট 1-2টা পার্থক্য পাওয়া যাব। ক্যারিওকাইনোসিসটা আসছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনোসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, সিম্পল। তারপর হচ্ছে ক্যারিওকাইনোসিসে অনেকগুলো স্টেজ, যে কারণে এটাকে আমরা বলতেছি জটিল পদ্ধতি এবং দীর্ঘ সময়। আর সাইটোকাইনোসিস কিছুই না, জাস্ট মাঝখান দিয়ে ভাগ হয়ে যাওয়া, সেটা খুবই সিম্পল একটা মানে সরল পদ্ধতি আর কম সময়ের হয়। তারপরে হচ্ছে এই যে দশা বোঝানোর আসলে এখানে কিছু নাই, 5টা দশায় হইতেছে, এটা কোনো পর্যায়ে বিভক্ত করা যায় না। এখানে হচ্ছে নিউক্লিয়াস বিভাজন হচ্ছে, সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে, একই কথা 2বার ঘুরাই ফিলাই লিখছে। নিউক্লিয়াসের বৃদ্ধি ঘটে, কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। আচ্ছা, এটা অবজেক্টিভের জন্য আসে। এখানে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটে ক্যারিওকাইনোসিসে, সাইটোকাইনোসিসে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। আর সিম্পলি কে আগে হয় কে পরে হয়, ক্যারিওকাইনোসিস আগে হয়, সাইটোকাইনোসিস পরে হয়। পার্থক্য থেকে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, নেটে কি আমার প্রবলেম? সমস্যা হচ্ছে আমার কথা শুনতে? না আপু, সমস্যা হচ্ছে না। আচ্ছা, তাহলে মনে হয় সমস্যা মানে যে শুনতে পাচ্ছ না, একটু ক্লিয়ার নেটের জায়গায় যাও। আচ্ছা, এই পার্থক্যতে কারোর কোনো প্রশ্ন আছে আর? না, কোনো প্রশ্ন নেই। ইন্টারকাইনেসিস সাইটোকাইনেসিস কি একই? ইন্টারকাইনেসিস ওয়ার্ডটা তো আমি আসলে কোথাও পাই নাই, কোথায় পেয়েছো ভাইয়া তুমি? ইন্টারকাইনেসিস ওয়ার্ডটা কোথায় পেয়েছো? এই ওয়ার্ডটা আমার চোখে পড়ে নাই, তো আমি বলতে পারতেছি না। হ্যালো, জি আপু, এটা আমার বইয়ের মধ্যে পাইছি আবার কি। আপু আমার এই যে বইয়ের মধ্যে আর কি, আজিবুর আচ্ছা, রহমানের বায়োলজি বইয়ের বইয়ের মধ্যে কোথায় পাইছি। আছে? আচ্ছা, আমরা একটু গুগলে দেখি, আমি অ্যাকচুয়ালি ওয়ার্ডটা পাই নাই, তো সেজন্য। কোষ বিভাজনের পূর্বে কোষকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, কোষের এই অবস্থাকে ইন্টারকাইনেসিস বলে। ও আচ্ছা, ইন্টারফেসকে ইন্টারকাইনেসিস নাম দিছে। জি আপু, তাই নাকি? আচ্ছা, দেখিনি। হ্যাঁ, ইন্টারফেসকে ইন্টারকাইনেসিস নাম দিছে, আর কিছুই না। ভালো একটা কথা বলছে, এটা আমারও জানা ছিল না। সো এটাও তোমাদের অবজেক্টিভের মধ্যে চলে আসতে পারে, যে আমার মতন প্যাচ খেয়ে যায় না তখন। ইন্টারকাইনেসিস আর ইন্টারফেস একই জিনিস, মাইটোসিসের আগের দশা। আচ্ছা, এরপরে আসতেছে মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা। এখানেও সেই বইয়ের শুরু থেকে আমরা যা পড়ে আসছি 11টা পয়েন্টে সামারাইজ করে সাজাইছে। এখানে বাড়তি আর মানে বাড়তি কোনো ইনফরমেশন দেয় নাই, সিম্পলি এর জন্য আমি জাস্ট কাগজটা কেটে এনে এখানে বসাই দিছি, মানে ছবিটা তুলে বসাই দিছি। একদম প্রথম যেটা একদম শুরু থেকে আমরা পড়ে আসতেছি, কোষ বিভাজন বা মাইটোসিসের ফলে দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি হচ্ছে, বংশবৃদ্ধি হচ্ছে, জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, অলরেডি মাথায় প্রশ্ন আসতে পারে, আমরা তো মিওসিসে পড়ছি যে এটা হচ্ছে জনন কোষে হয়। মিওসিস কোষ বিভাজনটা জনন কোষে হয়, আর জনন কোষটা তৈরি হয় মাইটোসিসের মাধ্যমে। এই জিনিসটা যেন কারোর প্যাচ না লাগে। নির্দিষ্ট আকার আয়তন রক্ষা হয়, আগেই পড়ে আসছি। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা হয়, এটা পড়ে আসছি, যেহেতু এটা সমীকরণিক বিভাজন, সবকিছুই সমান সমান হয়। ক্রোমোজোমের সমতা রক্ষা হয়, ক্ষতস্থান পূরণ হয়, ক্রমাগত। ম্যাম, সাউন্ড অনেক কম লাগতেছে, সাউন্ড একটু বাড়ান। হ্যালো, শোনা যাচ্ছে? সবার কাছে কি কম লাগতেছে? না আপু, ঠিক ঠিক আছে। না আপু, ঠিকই তো। আর চিল্লাইলে অ্যাকচুয়ালি ঠিকই তো আছে আপু, কি বলতেছি। সাউন্ড বাড়ায় নাও। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ক্রোমোজোমের সমতা রক্ষা অলরেডি পড়ে আসছি, ক্ষতস্থান পূরণ সেটাও দেখে আসছি একদম শুরুতে যখন মাইটোসিস পড়ছি, ক্রমাগত ক্ষয় পূরণ,
এটা আমরা পড়ে আসি। এটার একটা এক্সাম্পল আছে যে কিছু কিছু কোষ যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট, সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে ব্লাড সেল। 120 দিন পর পর আমাদের ব্লাড সেল চেঞ্জ হয়ে যেগুলো তৈরি হয়েছে সেগুলো ধ্বংস হয়ে নতুন তৈরি হতে থাকে। পুনরুৎপাদন, এটাও এখানেও ব্লাড সেল, যে এটা একটা নির্দিষ্ট সময় পরে এর জীবনকাল শেষ হয়ে যায়, তখন আবার তৈরি হয়। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, যেহেতু আমার ক্রোমোজোম এক থাকতেছে, সো আমার বাকি ক্যারেক্টারও এক থাকতেছে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল, এটা হচ্ছে ক্যান্সার আর টিউমার, যেটা আমি তোমাদেরকে পরে পড়াবো। তো প্রথম 10টা হচ্ছে যেটা আমরা গরু রচনা এতক্ষণ পড়ে আসছি, সবকিছু সামারাইজ, আর 11 নাম্বারটা একটু পরে পড়াবো। গুরুতর তাৎপর্যতে কারো কোনো প্রশ্ন আছে? না আপু, কোনো প্রশ্ন নেই। আচ্ছা আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট আপু ক্লাসে হচ্ছে আমরা আপু ওই যে অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি ওই জায়গায় একটু একটা দেখানো যাবে? উদাহরণ এই দেওয়া পর্যন্ত আছে। রাখি। আপু নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বংশবৃদ্ধির জায়গায় একটা, হ্যাঁ কি বললা ভাই, বুঝি নাই। বংশবৃদ্ধির ওই জায়গায় উদাহরণটা একটু ব্যাখ্যা দেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতক এককোষী সুকেন্দ্রিক জীবে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে, যেমন ক্লামাইডোমোনাস। আচ্ছা, ক্লামাইডোমোনাসের চেহারাটা দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ক্লামাইডোমোনাস দেখাই যাচ্ছে। এটা এটা হচ্ছে একদম অরিজিনাল সাইটোপ্লাজম মাইক্রোস্কোপিক ভিউ। এটা হচ্ছে এক ধরনের শৈবাল। এদের মধ্যে তোমার ওই যেটা জনন কোষ সেটা থাকে না, কোনো ধরনের গ্যামেটিক কোষ থাকে না, কিন্তু কথা হচ্ছে এদের তো কোষ বংশবৃদ্ধি হইতে হবে, না এতে এরা বিলুপ্ত হয়ে যাবে। আবার এরা অ্যালগি যেহেতু, সো এরা অ্যামাইটোসিস যাদের হয় এক কোষী থেকে আরেকটু উন্নতি, মানে ওই এক কোষী অ্যামিবা থেকে আরেকটু উন্নত প্রাণী, সো এদের অ্যামাইটোসিসও হওয়ার সম্ভব না, বাণিজ্যতে লাগে। যে কারণে ওদের এই কোষ বিভাজনটা মাইটোসিস পদ্ধতিতে হয়, অর্থাৎ এক কোষ থেকে আরেক কোষে বিভাজন হয়। এবার দেখো মাইটোসিসের সাইটোকাইনোসিস যেটা, যে আলাদা হয়ে যাচ্ছে, ওই স্টেজে গিয়ে এবার ওরা দুইটা এনিমেল তৈরি হয়ে যাইতেছে। যেহেতু এটা এক কোষী, ক্লামাইডোমোনাস বলা হয়েছে এক কোষী। কই গেল তোমাদের এই যে কতগুলো এক কোষী সুকেন্দ্রিক জীবে? এরা হচ্ছে মোটামুটি একেবারে নিম্ন শ্রেণীর ইউক্যারিওটিক, অর্থাৎ এরা কোনো দিকে যাইতে পারতেছে না, এদের মধ্যে কোনো গ্যামেট সেল নাই, এরা একদমই এক কোষী, একটা মাত্র সেল। অ্যামাটোসিসও হইতে পারতেছে না, কারণ ওরা তার থেকে আরেকটু উন্নত প্রজাতির প্রাণী। যে কারণে বাণিজ্যত রক্ষার জন্য, যেহেতু এক কোষী, এখন বংশবৃদ্ধি করতে হবে, সেজন্য এদের মধ্যে মাইটোসিস হইতেছে। মাইটোসিসের যেহেতু এরা এক কোষী, একটা কোষ ভাগ হইতে দুইটা কোষ হবে, এটা মাথায় রাখবো যে কিভাবে এটা হইতেছে। আমাদেরও তো মাইটোসিস হইতেছে, আমরা কেন ভাগ হইতেছি না? আমরা বহু কোষী, এরা এক কোষী ইউক্যারিওটিক, যে কারণে একদম লাস্ট স্টেজে টেলোফেজ আর সাইটোকাইনোসিসে দুইটা ভাগে ভাগ হয়ে আমাদের ক্ষেত্রে সেল ভাগ হয়, এদের ক্ষেত্রে পুরো এনিমেলটাই ভাগ হয়ে যায়, দুইটা এনিমেল তৈরি হয়। বোঝা গেছে? মাইটোসিসের মাধ্যমে স্পোর সৃষ্টি করে। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বললাম যে আমাদের ক্ষেত্রে মাইটোসিসের মাধ্যমে দুইটা কোষ তৈরি হইতেছে, আর এদের ক্ষেত্রে এরা তো নিজেরাই এক কোষী। এখন ওই একটা কোষ যদি ভাগ হয়, একটা কোষ তো ভাগ হয়ে দুইটা কোষ তৈরি হবে। এখন এরা তো আর দ্বিকোষী না, ওই দুইটা কোষ তো আর একটা বডিতে থাকতে পারবে না, এর জন্য দুইটা কোষ দুইটা সেপারেট এনিমেল হয়ে যাচ্ছে। এবার এনিমেল তো না, সরি, প্ল্যান্ট, অ্যালগি। বুঝাইতে পারছি কি? জি আপু। মানে এরা যদি বহু কোষী হতো তাহলে ভাগ করে এরা একটা একটা স্ট্রাকচারের ভিতরেই দুইজন থাকতো, কিন্তু এরা তো এক কোষী। এক কোষী থেকে তো আমি চাইলেই বহু কোষী করতে পারবো না, যে কারণে কোষ বিভাজনের ফলে যে আরেকটা তৈরি হইতেছে, সে আরেকজন জাস্ট আরেকটা আরেকটা প্ল্যান্ট হয়ে, আরেকটা অ্যালগি হয়ে বের হইতেছে। এ কারণে এদের ক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু এটা এক কোষী এবং ইউক্যারিওটিক, এটা প্রোক্যারিওটিক না যে মাইটোসিস হবে। ইউক্যারিওটিক যেহেতু, ওদের মাইটোসিসই হইতে হবে, আবার এক কোষী যেহেতু, সো ওদের মাইটোসিস হয়ে কোষের তো যাওয়ার জায়গা নাই, যে কারণে সিম্পলি বংশবৃদ্ধি হইতেছে, আরেকটা কোষ তৈরি হইতেছে, মানে আরেকটা কোষ আরেকটা এনিমেল, সরি, আরেকটা অ্যালগি হিসেবে আবির্ভাব হইতেছে। বোঝা গেছে? জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না আপু, আর কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন একটা। হ্যাঁ বলো, কার প্রশ্ন? আপু, আগের ক্লাসে এই হোমওয়ার্কটা একটু দিবেন। আগের ক্লাসের হোমওয়ার্কটা আমি নতুন এবার করতেছি। আচ্ছা, এইটা হচ্ছে আগের ক্লাসের হোমওয়ার্ক।
আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমি তো আজকেও তোমাদের চিত্র দেখাইতে পারলাম না, সময় শেষ। আগামী ক্লাসে যখন চিত্রটা দেখাবো তখন তোমরা 4 নাম্বারটা করতে পারবা। চিত্র বাদে বাকিটুকু করে ফেলো। চিত্রটা আঁকা দেখাবো আগামী ক্লাসে। অ্যাকচুয়ালি চিত্র আঁকা ইজি, যারা পারবা করে ফেলো, যাদের কাছে জটিল মনে হবে আগামী ক্লাস পর্যন্ত ওয়েট করে। আগামী ক্লাসে আমরা চিত্র দেখাবো আর অনিয়ন্ত্রিত মাইটোসিস থেকে শুরু করব। আর আগামী ক্লাসটা কত তারিখ? আগামী ক্লাস হচ্ছে এই চ্যাপ্টারের উপরে বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার সেল ডিভিশনের ক্লাস হয়। আর শুক্রবার আর রবিবার, হ্যাঁ শুক্রবার আর রবিবার প্রিমিয়াম ক্লাসে প্রথম চ্যাপ্টার যেটা সেল এন্ড এটার গঠন, মানে কোষ ও কোষের গঠন, ওই চ্যাপ্টারটা পড়ানো হয়। এই চ্যাপ্টারটা প্রতি বৃহস্পতিবার ফ্রি ক্লাসে হয়, আর কোষ ও কোষের গঠন প্রিমিয়াম ক্লাসে শুক্রবার আর রবিবার হয়। প্রিমিয়াম ক্লাসের ডিটেইলস স্বাধীন বলে দিবে। আর এটা হচ্ছে তোমাদের আজকের বাড়ির কাজ, যেটা সবগুলো আমি তোমাদেরকে পড়াইতে পারি নাই। প্রথম দুইটা হোমওয়ার্ক হচ্ছে আজকের। সাইটোপ্লাজমের বিভাজন না হলে কি ঘটে, আর ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের তফাৎ কি। বাকি চারটা নেক্সট ক্লাসে যখন আপু পার্থক্যের স্লাইডটা একবার দেখান। আচ্ছা, পার্থক্য আমি তোমাদের বই থেকেই জাস্ট কেটে ক্রপ করে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে পার্থক্য, দেখা যাচ্ছে? আর আজকে ক্লাস সবার কাছে ক্লিয়ার হয়েছে? কোনো প্রশ্ন আছে কারোর? আর জি আপু বুঝতে পারছি না, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমি তাহলে হচ্ছে আজকে ক্লাসে শুরু থেকে স্লাইডগুলো জাস্ট একটু দেখাই যাই, তোমাদের জন্য মনে থাকে যে কি পড়াইছি আপু। মাইটোসিসের 5টা স্টেজ, প্রতিটা স্টেজের বর্ণনা, বাড়ির কাজ, গুরুত্ব। এই পর্যন্ত তোমাদের আজকের ক্লাস ছিল। আর আজকের ক্লাসের উপরে আপু বাড়ির কাজের স্লাইডটা একটু দেন তো। এই যে আজকের কাজের উপরে বাড়ির কাজ হচ্ছে প্রথম দুইটা প্রশ্ন, সাইটোপ্লাজমের বিভাজন না হলে কি ঘটে, ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের তফাৎ। এই দুইটা, আর হচ্ছে আরেকটা বাড়ির কাজ আছে, সেটা হচ্ছে মাইটোসিসের প্রধান ধাপগুলো চিত্র সহ আলোচনা করো। চিত্রটা তোমাদেরকে আমি যেহেতু শিখাই নাই, তো এটাও আপাতত পেন্ডিং রাখো, জাস্ট ওই দুইটা কোশ্চেন। ক্লিয়ার সবার কাছে? জি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। স্বাধীন ভাই নিয়ম কানুনগুলো আরেকবার একটু বলে দাও সবাইকে। স্বাধীন কি আছে না গেছে? মনে তো হয়ে গেছে। আপু এমএসএফ এর আর কেউ আছো বলার জন্য? হ্যাঁ আপু বলো। স্বাধীন ভাইয়া কি আমাদের সাথে পড়ে? জি আপু বলেন। স্বাধীন ভাই কলেজে পড়ে, ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে সেটা জানি না। জি স্বাধীন আমাদের সাথে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার। স্বাধীন সেকেন্ড ফার্স্ট ইয়ারে। হ্যাঁ আচ্ছা, এমএসএফ থেকে তো মনে হয় স্যার কেউ নাই নিয়ম কানুন বলার, ওর মনে হয় নেটে ডিস্টার্ব। আচ্ছা, আমার নিয়ম কানুন এত মুখস্থ নাই। কথা হচ্ছে তোমাদের দুইটা আবাবিল আছে তো আপু, আবাবিল আছে, আবাবিল বলো। জি আপু বলেন। এই যে নিয়ম কানুন গুলা ওদেরকে, তোমাদের মুখস্থ কিছু নিয়ম কানুন, মানে আজকে আফু যে বাড়ির কাজটা দিছে গ্রুপের মধ্যে লিংক দেওয়া আছে, আবার এখানেও লিংক দেওয়া আছে, ওই গ্রুপটাতে পোস্ট করবা তোমরা, আর রেগুলার ক্লাস করবা, এটাই। আচ্ছা, হোমওয়ার্ক দুইটা, একটা হচ্ছে গিয়ে যা পড়াইছি সেটা সামারাইজ করে দিবা, আর একটা হচ্ছে আমি যেটা আলাদা করে হোমওয়ার্ক দিলাম প্রশ্নগুলোর উত্তর। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? জি আপু ক্লিয়ার। জি আপু। ওকে, তাহলে আজকে এখানেই শেষ আমাদের ক্লাস। আসসালামু